মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের সান্ধ্য আয়োজন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। নীলহরে জানাচ্ছি। আর এই মুহূর্তে আমার সাথে আছেন একজন ভীষণ গুণী অভিনয় শিল্পী ফারুক আহমেদ, তার সঙ্গে কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কেমন যাচ্ছে দিনকাল সব মিলিয়ে? ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আপনি তো অভিনয়, সেটা আমরা জানি, অভিনয় শিল্পী, এর বাইরেও আপনার ব্যস্ততা আছে, লেখালেখি হোক বা অন্যান্য কাজ হোক। কোনটাতে বেশি ব্যস্ত এখন? এখন ব্যস্ত হচ্ছে, আমি যে দলে কাজ করি ঢাকা থিয়েটার, ওখানে একটি নাটক নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়েছে আমাকে। আচ্ছা, তাহলে তো বিশাল দায়িত্ব। এটা অনেক বড় দায়িত্ব। ওইটাই নিয়ে আমি এখন মাথার ভিতরে ওইটাই বেশি। নতুন নাটক একেবারে নাকি আগে? না না না, নতুন নতুন, মানে আমি নির্দেশনা দিচ্ছি। আচ্ছা, পরিচালনা বলে না, নাটকের ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছি 40 বছর পর। এর আগে 40 বছর আগে দিয়েছিলেন? দেইনি, 40 বছর যাবত এই দলে কাজ করি। অপেক্ষা করছিলেন, প্রথমবার তাহলে দিচ্ছেন। কত দূর কাজ এগিয়েছে? কবে নাগাদ আমরা মঞ্চায়ন দেখতে পাবো? 30% এর মতো, আর 70% বাকিটা অক্টোবরের দিকে আমি অক্টোবরের দিকে মঞ্চায়ন করবেন। আচ্ছা, বেশ, খুবই ভালো একটা খবর দিয়ে শুরু হলো তাহলে আজকের আড্ডাটা। মানে 40 বছর এই দলের সাথে প্রথমবার নির্দেশনা দিচ্ছেন। খুশির জায়গাটা কতটুকু আর চাপের জায়গাটা কতটুকু? আমি চাপ নেই না খুব একটা। চাপ নিয়ে তো আসলে লাভ নেই। আমি পরিশ্রম করি, তার প্রতিনিয়তই সবসময় আমি মাথার ভিতরে এটা নিয়ে হয়তো বসে আছি, এটা চিন্তা করি যে এই ডায়লগটা কি এইভাবে দেওয়ানো যায় কিনা, বা এই বর্ণনাটাকে এইভাবে পড়া যায় কিনা, বা পড়ানো যায় কিনা। আমি তো আর অভিনয় করছি না, ডিরেকশন দিচ্ছি। এবং অভিনয় শিল্পী কারা থাকছেন? অভিনয় শিল্পী আমাদের দলেরই সবাই। আমার স্ত্রীও অভিনয় করবে সেখানে। আচ্ছা, মহড়া কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা মধ্যে একটু বন্ধ ছিল, আবার শুরু করেছি। বেশ। আর 29 তারিখে বা 30 তারিখ থেকে আবার শুরু করব। কি ধরনের গল্প নিয়ে এগোচ্ছেন? এটা আসলে এক কথায় যদি বলি, আমি পুরো গল্প বলতে চাচ্ছি না। সেটা তো বললে হবে না, আমরা দেখব। এটা হলো রূপ ও অরূপের আখ্যান। আচ্ছা। রূপ এবং অরূপ, মানে একটা মানুষ যখন অন্ধ থাকে তখন অনেক কিছু, অনেক পৃথিবীর অনেক সুন্দর মনে হয়। একটু বলি, যখন কোনো কারণে তার চোখটা ভালো হয় তখন দেখে যে এখানে অনেক অরূপ আছে, অনেক সৌন্দর্যহীনতা আছে। এর উপরেই আর কি মূল গল্পটা। বাহ, বেশ গভীর একটা ভাবনা নিয়ে এগোচ্ছেন। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী কিছু প্রশ্ন আপনাকে করতে চাই এবার। একটা জার আছে দেখতে পাচ্ছেন, ওখানে কাগজ আছে কিছু। আপনাকে একটা একটা কাগজ তুলে আমার হাতে দিতে হবে, প্রতিটা কাগজে একটা করে প্রশ্ন আছে, উত্তর অবশ্যই দিতে হবে। তো দেখি, প্রথম প্রশ্ন আপনাদের জন্য। কঠিন হলে আমি উত্তর দিতে পারবো না, দেখা যাক, চেষ্টা করেন। হ্যাঁ। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করেছেন, অভিনয় ক্ষেত্রে অতৃপ্তি আছে কি? না, একদমই না। একদম এক কথায় অ্যান্সার দিয়ে দিয়েছেন, কোনো ধরনের অতৃপ্তি নেই। আমরা পরের প্রশ্নটা করব। পরের চিরকুটে কি আছে? নকল করলে হবে না, নকল করলে হবে না, দেখা যাবে না। না, দেখিনি। চেষ্টা করেছেন? না, আমি দুইটা আসছে কিনা। আচ্ছা, লম্বা তো। যে নামটা আপনি গেস্ট হিসেবে থাকলে যে নামটা অবধারিতভাবে চলে এলো আমি আনার আগে, হুমায়ুন আহমেদের নাটকের চরিত্রগুলো এতটাই জনপ্রিয় হতো যে দর্শক মূল শিল্পীর নাম ভুলে তাদেরকে চরিত্রের নামে চিনত। কিভাবে আপনারা নিজেদেরকে চরিত্রের মতো করে আসলে তৈরি করে নিতেন? এটা তো অবশ্যই হুমায়ুন ভাইয়ের কারিশমা প্লাস আমাদের চেষ্টা, পরিশ্রম। আমি আমার জীবনে তার কিছু করিনি অভিনয় ছাড়া, আর টুকটাক ডিরেকশন দেওয়া ছাড়া নাটকের ক্ষেত্রে। আর ইদান একটু লেখালেখি, এটা লেখা হয় না, জাস্ট লিখি আর কি। আমার যেটা ইচ্ছা আমি ওইটাই করি। আমি কারো দ্বারা প্রভাবিত হয়ে করি না। তো হুমায়ুন ভাই কোনো কারণে হয়তো আমাকে পছন্দ করেছিলেন, যে আমি কি বাংলাদেশের সবচেয়ে ভালো অভিনেতা? না, আমি মিডিওকার একজন অভিনেতা। কিন্তু হুমায়ুন ভাইয়ের কাছে আমি অনেক, মানে আমাকে অনেক পছন্দ করতেন, যে কারণে ওনার সবচেয়ে বেশি নাটক আমি করেছি সংখ্যায়। আচ্ছা, তাই না? হ্যাঁ। কতগুলো? সেটার হিসাব নাই, 400, 300, 400 হতে পারে। 300, 400 হতে পারে আর কি, সিরিয়াল মিলিয়ে। বুঝতে পেরেছি। তো হাইয়েস্ট করেছিল। আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে অবশ্যই কথা বলবো আরও। এই তো কিছুদিন আগেই তার প্রয়াণ দিবস গেল, 19 তারিখ, রাইট? তবে এই সেগমেন্টটা শেষ করে নেই, আরেকটা প্রশ্ন নিতে চাই।
থ্যাংক ইউ। এবারের প্রশ্নটি আপনার জন্য হলো, চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করার ইচ্ছে কেন? আচ্ছা, এটা প্রথম আলোতে ছিল চার্লি চ্যাপলিনের চরিত্রে না, বিষয়টা ছিল আমি বলেছিলাম যে চার্লি চ্যাপলিনের মতন যে অভিনয় উনি করেছেন আমি ওই রকম অভিনয় করতেছি। আমি মনে করি যে আমি ওই রকম অভিনয় করতে পারবো। উনি যে ফিল্মগুলি, সেটা তো আবার মূকাভিনয় ছিল না, ওনার ইয়েও ছিল পরের দিকে দু একটা। আচ্ছা হ্যাঁ, পরের দিকে ছিল, বাট মোস্টলি আমরা দেখতাম যে মূকাভিনয় না, আমি অভিনয় করব, কিন্তু আমি ওই স্ট্যান্ডার্ডের অভিনয় আমি করতে পারবো। আচ্ছা, আমি ওইটাই বলার চেষ্টা করেছি আমার কাছে, সেটা আমি মনে করি। বেশ, তা আমরা অভিনেতাদের সাধারণত এরকম জিজ্ঞেস করি যে স্বপ্নের চরিত্র বা কোন জিনিসটি করতে চান। ইটস নাইস টু নো। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটি নিতে চাই। অনেক কিছু হয় কি, সুযোগের অভাব, আমাদের দেশে ওই রকম স্ক্রিপ্ট থাকে না। হ্যাঁ, চার্লি চ্যাপলিনের প্ল্যাটফর্মটা তো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাসাতে সরি দেখিনি, হঠাৎ ধরেন উনি প্রচুর মজা করতে করতে লাস্টে যে একটা মানে অনেক, যেমন একটা গল্প আছে যে জুতা খায় লাস্টে খোদা, এই সব আর কি, খুব সিরিয়াস একটা মেসেজ থাকে হ্যাঁ সব সময়, ওই জায়গা থেকে আমি বলেছিলাম। যাই হোক, বুঝতে পেরেছি। কি আছে প্রশ্ন দেখি, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। আবারও হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কাজ মানে নির্দিষ্ট কিছু শিল্পী, যার মধ্যে আপনি একজন, যিনি খুব কাছ থেকে তার সান্নিধ্য পেয়েছেন। এবারে সেসব দিনের কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। স্মৃতি, অনেক স্মৃতি। যাই হোক, আমি বলি, সময় সম্ভবত কম। আমার যখন আমি ওনার সিনেমা করি, ওই মুক্তিযুদ্ধের যে ছবিটা, ওই ছবিটার শেষের দিকে যে ছবিটা আমরা করলাম, ব্রহ্মপুত্র নদীতে শ্যামল ছায়া, তো ওটা আমরা কাপাসিয়াতে করেছিলাম। তো ওখানে হঠাৎ আমাকে চরিত্রটা দিল একটা, মানে ওটা তো একটা মুক্তিযোদ্ধার একটা নৌকা, মুক্তিযোদ্ধা ছিল ওটার ভিতরে, আরো অনেক ধরনের মানুষ ছিলেন। আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমার খুবই প্রিয় ছবি। তো ওখানে আমাকে দেওয়া হলো মাঝির চরিত্র, এবং ওটা ইঞ্জিন চালিত একটা বড় নৌকা। আমি এমনি কিন্তু নৌকা চালাতে পারি, নর্মাল যে নৌকা আছে। হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধে 71 সালে কিন্তু আমি নৌকা চালিয়েছি অনেক, 6 মাইল 7 মাইল আমি নৌকা চালিয়ে আমার মানে ফ্যামিলি নিয়ে আমি মানে লুকিয়ে থাকতাম গিয়ে গ্রামের ভিতরে, এরকম হয়েছে আমার। সেখানে আমি নৌকাটা খুব ভালো চালাই, কিন্তু যে নৌকাটা দিল এটা অনেক বিরাট নৌকা, কারণ অনেক লোক বসবে ওখানে, ক্যামেরা থাকবে। তা আমাকে বললো যে তুমি কিন্তু এইটা চালাবা, তুমি উপরে হাল ধরবা, মানে মেইন কাজটি। আর ডাক্তার এজাজ থাকবে, নিজে ইঞ্জিনটা চালু দিবে, তো একটা সংকেত দিলে কমানো হবে বাড়ানো হবে, এরকম একটা সিস্টেম আর কি। তো যেহেতু ছয়লানো, আমি কিন্তু তাকে দেখছি না, আমি সংকেতে বাড়াবো কমার, মানে কোন দিকে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা আমাকে মাঝির হাল ধরে করতে হবে বড়। এটা যারা দেখেছে তারা অলরেডি। তা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে হুমায়ুন ভাই, আমি এটা কীভাবে সম্ভব? তা তুমি নৌকা চালাতে পারো না? যে আমি নৌকা চালাতে পারি, ছোট বয়সে, সেই বহু বছর আগে। এখন তো এটা অনেক বড়, তুমি 2 দিন প্র্যাকটিস করো, শুটিং করতে হবে না, 2 দিন পরে শুটিং করো। তুমি এই ব্রহ্মপুত্র নদীতে একটা মাঝি দিয়ে দিচ্ছি, মাঝিকে নিয়ে তুমি প্র্যাকটিস করো। তো এখন যা বলে তাই, পরে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। তো 2 দিনে কি আর এটা শেখা যায়, এত বড় একটা নৌকা? তারপরে আমি যেটা আগে জানতাম, আর ওইটা তো বৈঠা না, বড় একটা আর কি, বৈঠাটা বড়, ওইটা অনেক ওজন, ওইটা ভারী, ওইটা করে করতে হয়। তো যাই হোক, এরকম 2 দিন প্র্যাকটিস করে বলে কি অবস্থা, তো মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝে মাঝে হ্যাঁ চলে মোটামুটি, গ্রামের লোক, হ্যাঁ হবে, করা যাবে। আর শুনবে তো অনেক এইসব ব্যাপারে অনেক সাহস রাখতে হবে, আর পারবেন, হবে তো কিছু একটা হয়ে যাবে। যাই হোক, উঠলাম, প্রথমে 1-2 দিন করলাম, কখনো চলে কখনো থামানো থাকে, এইভাবেই 3-4 দিন বা 5 দিন পরে হলো, আমি উপরে হাল ধরে আছি, তো ওই যে সংকেতটা দিছে ডাক্তার এজাজ, ওইটা আর আমি মানে যেটা দিয়েছে যে স্লো করা, ঘাটে ভিড়বে, আমি মনে হচ্ছে ওইটা জোরে চালাইতে হবে। আচ্ছা, আমি কি করলাম, নৌকাটা ও তো করে দিছে, জোরে দিয়ে দিছে, মানে আমি যখন করছি ওটা জোরে হয়ে গেছে ওর। আচ্ছা, হ্যাঁ, আমি যেভাবে বলেছি সেটা না, উল্টাটা হয়ে গেছে। তো নৌকা এমন জোরে গিয়ে, আমি তো জানি যে মানে নৌকা এদিকে যাবে, আমি পানির দিকে, হ্যাঁ
কিন্তু আমার তখন ওইটা নৌকাটা ফিরবে ঘাটে, আচ্ছা ভিড়াইতে হবে আর কি, শর্টটাও যেটা বুঝতে পেরেছি, জিনিসটা উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে। তো একদম গিয়ে নৌকা ঘাটের দিকে ঘাটে গিয়ে একদম ধাম করে বাড়ি গেল সেই 1.5-2 কোটি টাকার 35-এর সেই ক্যামেরার যুগে। তো নৌকার তলা তো ফুটা হয়ে পানি ঢোকা শুরু হলো। তো সবাই অনেক আর্টিস্ট ছিল। কেউ ব্যথা পেয়েছিল না? যাক, তাও যখন ফোর্সে গেছে তখন তো সবাই শক্ত হয়ে গেছে। হুমায়ুন ভাই ছিলেন না তখন ওই নৌকা, উনি দূরে ছিলেন, খেয়াল করেন নাই। আমি তো টেনশনে মারা যাই, পুরো নৌকা তো ডুবলো আস্তে আস্তে, সব ক্যামেরা ট্যামেরা সবাই নর্মাল, মানে কেউ হয় না আর কি, ব্যথা পায় নাই। তো আমি তো নেমে একদম মানে ভয়ে গেলাম। তো তারপরে দেখি যে ওরা সব গোল হয়ে কথা বলছে আর কি, যে কি হবে কি করবে। নৌকা কি ডুবেই গেছে? না, হ্যাঁ আস্তে আস্তে পরে ডুবে গেছে, পারে পুরাটা ডুবে না, ছইটা জেগে ছিল, ডুবে গেছে। নৌকাটা ডুবিয়েই ফেললেন। আমরা এই নৌকা ডুবির জায়গায় একটা বিরতিতে যেতে চাই, ছোট একটা বিরতিতে যাওয়ার সময় শেষ হয়ে গেছে না। দর্শক দেখছেন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। অভিনেতা ফারুক আহমেদ আছেন আমাদের সঙ্গে। দারুণ একটা গল্প শুনলাম, স্মৃতিতাড়িত হয়ে গেছে কিছুটা। ছোট একটা বিরতি পর ফিরছি আবার আয়োজনে, আশা করি সাথেই থাকবেন। মেরিল মিল্কস অফ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্কস অফ বার। স্বাগত সবাইকে আরও একবার, দেখছেন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীল আছে আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী ফারুক আহমেদ, কথা বলছি তার সঙ্গে। আমরা নৌকা ডুবির গল্প শুনছিলাম, মানে শ্যামল ছায়া প্রায় শেষ। তারপরে যখন আমি নেমে গেলাম দেখি সবাই ভিড় হয়েছে, তারপর আমি গেছি তখন। তো আমি তো পিছিয়ে দাঁড়িয়েছি, তারপর এই পিছন থেকে আমাকে দিকে ফারুক এদিকে আসো এদিকে আসো। আমি তো আরো ভয়, তখন বকা টকা দেবে, এত নৌকা শুটিং বন্ধ। তারপর আমার কাছে নিয়ে বলো যে কি তুমি কি ভয় পাচ্ছ? আমি তো খুব স্বাভাবিক একটা নৌকাটা দুর্ঘটনা হলো। তো এটি তো মজা, এটি তো ঘটবে, এটি তো ঘটতে পারে, কেন 2 দিন শুটিং হবে না? আমি নৌকা আবার উঠাবো উপরে, পাড়ে উঠে এটা ঠিক করে আবার করবো, আমরা কিছু যায় আসে না। তুমি উৎসব করো, আনন্দ করো, ঘোরো, বেড়াও। এই ছিলেন হুমায়ুন আহমেদ। দারুণ, দুর্দান্ত। এই যে নাটকের চরিত্রের নামে পরিচিত হবার যে ব্যাপারটা, আপনার যেমন ঐতিহাসিক একটি চরিত্র হচ্ছে মতি মিয়া, মতি মেয়ে এবং ফুলি, 2 জনপ্রিয় চরিত্র যারা বাস্তব জীবনেও একে অপরের জীবনসঙ্গী। এই যে একটা সংলাপ আছে না, আমার এটা খুব জানতে ইচ্ছে করছে যে ফুলির কথাই শেষ কথা। না, এটা কি ফুলির কথাই আমার কথা? আচ্ছা, ফুলির কথাই আমার কথা না, সংসারে কি এটা চলে? এটাই চলে না সংসারে চলে। কারণ আমি তো আসলে সংসার চালাই না, আমি সাংসারিকও না খুব একটা। ছোটবেলা থেকে আমি আমার এই নেশাটাই বেশি। আচ্ছা, সো সংসারটা তাহলে অভিনয় শিল্পী নাসরিন নাহার, মানে আপনার জীবন সঙ্গী, তার কথাতেই চলছে। তার জন্যই আমি আসলে বেশ ভালো আছি। সুন্দর। আমরা এবারে যেটা করতে চাই, আপনাকে 10টি প্রশ্ন করতে চাই। আমাদের টার্গেটটা থাকবে 10-এ আপনাকে বশ করা। যেটা প্রশ্ন করব তুড়িতে উত্তর দিয়ে দিতে হবে। আর যদি 10টি প্রশ্নের উত্তর একদম দ্রুত ঠিকঠাক দিতে পারেন তাহলে 10-এ 10 পেয়ে যাবেন। আর এই প্রশ্ন উত্তরের সাথে সাথে আপনাকে এই রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে হবে। এটা হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, এটা সব তাহলে হয়ে যাক। কয় মিনিট সময়? আমার প্রশ্ন যতক্ষণ চলবে এটা 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 মিলাবো আর উত্তর দিবেন। এটা মিলানোই আছে, আর কি মিলাবো? মিলানোই আছে না? আচ্ছা ঠিক আছে, আমাদের 10টি প্রশ্ন, আমরা তাহলে শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, কোন চরিত্রটি আবারও করতে পারলে ভালো লাগতো? না, আর যেটা করেছে সেটা একবারই, কোনোটাই আর দ্বিতীয়বার করতে চান না। এই সময় কমেডি চরিত্রে কাদের অভিনয় ভালো লাগে? মোশাররফ করিমের। মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? অবশ্যই। আপনার প্রিয় বন্ধুকে? আমার প্রিয় বন্ধু অনেক, একজনের নাম বলেন। মোশাররফ, কচি খন্দকার, আচ্ছা, ডক্টর এজাজ কিন্তু রাখবেন। ডক্টর এজাজ ও তো আমার বন্ধু, ভাই সবই। কোন সময় হুমায়ুন আহমেদকে সবচেয়ে বেশি মনে পড়ে? 19 তারিখে, যেদিন চলে গিয়েছে। চলচ্চিত্রে কম দেখা যাচ্ছে কি এখন? আমি চলচ্চিত্র করি না, করি জীবনে কম করেছি। বেশ। ব্যক্তি জীবনে আপনি কি অনেক রাগী? না। তাহলে কেমন? আমি ঠান্ডা প্রকৃতির। অপমানিত হলে রাগ হই। রাগ হলে কি করেন? রাগ হলে
একটু চিল্লাচিল্লি করি, তারপর আবার চুপ হয়ে যাই, রাগ থাকে না। জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন? বিশ্ববিদ্যালয়। কেমন ছিল সেটা? কোথায় ছিল? কেমন ছিল সেই সময়টা? চিন্তা ছিল না, ভাবনা ছিল না, বেড়াতাম, সুন্দর সুন্দর রমণী দেখতাম, তাদের প্রেমে পড়তাম। আচ্ছা, এত ভালো লাগা না, মানে টাকা ইনকামের চিন্তা থাকতো না। ভাগ্যে বিশ্বাস করেন? না, একদমই না। একদমই। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? দোকানদার। ওকে, মানে কোন ধরনের জিনিসের দোকানদার? মুদি দোকানে যেরকম কলম পেন্সিল থাকে, ডিপার্টমেন্টাল স্টোর। ডিপার্টমেন্টাল ছোট, হ্যাঁ, বেশি বড়ও না। না, কারণ হচ্ছে যে আমি টিচারের ছেলে, আমাকে স্কুলে আমাকে মানে বাসায় থাকতে হতো, পড়তে হতো। সকালবেলা অনেক সময় তো না একটা পেন্সিল কিনতে হবে, তখন আমি দোকানে যেতাম, তখন তো পড়ার টাইম 9টা পর্যন্ত, তারপর তো স্কুল। তো যখন যেতাম দোকানে যেতাম, যে দোকানদাররা কি সুন্দর বিক্রি করছে, এই করছে, আমি চিন্তা করলাম আমার তো ওইখানে থাকলে পড়তে হইতো না, তাহলে দোকানদার হয় বেস্ট। আচ্ছা, বেশ। শেষ প্রশ্নটি করছি, আপনি অভিনয়টা চালিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু আপনার স্ত্রী, তিনি অভিনয় শিল্পী নাসরিন নাহার, তিনি অভিনয় করছেন না কেন? যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না। আমার কারণে। আপনি মানা করেছেন? আমি মানা করিনি, তবে আমার একটা মেয়ে, তো তাকে দেখার জন্যে সেই স্যাক্রিফাইস করেছে আমাকে। আমি আবার বলি না যে তুমি স্যাক্রিফাইস করো না, তুমি করো, আমি স্যাক্রিফাইস করি, তার আমার কারণে। এবং হুমায়ুন ভাই অনেকবার তাকে ওই আজ রবিবার করার পর অনেকবার আমাকে বলছে তুমি তো অনেক করলা, যাও ওকে নিয়ে আসো। কিন্তু ওর আবার ওই মেয়ের প্রতি বেশি টান থাকায় সেও ইন্টারেস্টেড ছিল, তবে সে থিয়েটার করে। আমার এই নাটকে রংমহল যে নতুন নাটকটা মঞ্চে করছি, সে মঞ্চে অভিনয় করছে রেগুলার। এখানে একটা মোটামুটি প্রধান চরিত্রে কাজ করছে। কিন্তু মঞ্চে তো আরো অনেক বেশি সময় দিতে হয়, তাহলে নিশ্চয়ই মঞ্চে ধরেন এই 1 মাস 2 মাস 3 মাস, তারপরে তো আবার ফ্রি হয়ে যাওয়া যায়। কিন্তু টেলিভিশনে রেগুলার গিয়ে বসে থাকে, আর বসে থাকতে পারে না, থাকতে চায় না। এবং কাজের ধরনটা হয়তো হ্যাঁ তার কাছে কমফোর্টেবল লাগছে। বেশ, মিলে গেছে। 10-এ তো 10 পেয়েছেন, কিন্তু ওইদিকে কি হলো? আপনি তো বললেন যেটা মেলানো আপনার কোনো ব্যাপারই না। কই মিলেছে? কিছু এই যে এখানে সাদা, এখানে লাল, এখানে সবুজ, মিলানো মানে কি এই যে সমান সমান, কিন্তু এক কালার করতে বলা হয় না যে এক পাশে সব এক কালার হবে, ওইটাই তো মেলানো, তাই না? ওটা তো বলা হয় না। আমি তো বলছি যে এটা এরকম করে জাস্ট মিলাইতে হবে। যে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর মিলেছে, অনেক কালারফুল হয়েছে। ভালো হয়েছে না? এটা অনেক ভালো হয়েছে, 10-এ 20। থ্যাংক ইউ। এটা রেখে দেব? হ্যাঁ, রেখে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে গল্প করতে করতে শেষের দিকেই চলে এসেছি, এবং আমাদের গল্পে বারবার করে একটি নাম চলে আসছে, এবং যেহেতু আসলে জুলাইতেই 19 তারিখে তাকে আমরা হারিয়েছি। কত বছর হলো? অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে। যদি শেষে তার কোনো কথা দিয়ে শেষ করতে বলি, কি বলবেন সংক্ষেপে ছোট্ট করে? তার কথা হচ্ছে, আমার সাথে যখন শেষ দেখা হলো সেটা একটু বলি, ছোট করেই বলি। উনি লাস্ট একটা নাটক করলেন পিপিলিকা। তো পিপিলিকা করার শুটিং শেষ হলো, উনি তখন আবার আমেরিকা চলে যাবেন থেরাপি নেওয়ার জন্য। তো আমি তার সাথে দেখা করতে গেলাম রাতের বেলা। তো আমাকে বসায় গল্প বললেন, আর লোকজন ছিল, তাদেরকে বলছেন যে আমি একবার আমার ছোট ছেলের জন্মদিনে ফারুককে দাওয়াত দিন, 1 বছরের জন্মদিনে, কিন্তু তখনও ফারুক আসছিল আমার জন্মদিনে, এসে আমার সামনে এসে দাঁড়ায় বলে যে এই দেখেন আপনি আমাকে দাওয়াত দেন নাই, মানে ভুলক্রম দেওয়া হয় না আর কি, যাকে দায়িত্ব দেওয়া ছিল সে দেয় নাই, আমাকে বলে নাই। কিন্তু আমি মানে সামহাও খবর পেয়ে আমি গেছি, গিয়ে আমি অনেক লোকজন গুলশানে একটা রেস্টুরেন্টে আমি গিয়ে একটা গিফট নিয়ে গিয়ে আমি বলছি যে আপনি তো আমাকে দাওয়াত দিবেন না, আমি চলে আসছি। তখন হুমায়ুন ভাই আমাকে প্রত্যেকের সামনে নিয়ে ঘুরে ঘুরে, দেখো একে বলে ভালোবাসা। ওই গল্পটা বলছিলেন আর কি তখন যারা তখন বসা ছিল, তারা বললো যে, আর ওই দিন উনি করেছিলেন যে সবার সামনে নিয়ে ঘুরে ঘুরে দেখা যায় ফারুককে আমি দাওয়াত দিলাম, ফারুক আমার সাথে ভালোবাসা। ওই গল্পটাই লাস্ট উনি ওই দিন শোনালেন সবাইকে, যারা ওই দিন ছিলেন আর কি, পরে মানে আমেরিকা যাওয়ার আগে শেষ যেদিন সাক্ষাৎ হলো। তারপরে বলেন যে এটাকে বলে প্রকৃত ভালোবাসা, যে ওর কাছে এইটা কোনো ব্যাপার না, বললো কি বললো না, ওর টানে চলে আসছে, আমার সন্তানের টানে। তারপরে দেখলাম যে উনি চোখে ওনার পানি চলে আসলো, তারপরে চোখ মুছলেন, তারপরে বললো যে গুড বাই ফারুক,
এটা আমার তার সাথে শেষ সাক্ষাৎকার বা দেখা। থ্যাংক ইউ গল্পটা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। আপনার দর্শক যারা দেখছেন সবশেষে তাদেরকে যদি কিছু বলেন আমরা বিদায় নিব। আচ্ছা, দর্শকদের বলার তো অনেকেই বলি, সব জায়গায় বলি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে পড়াশোনা করা উচিত আমাদের দেশের মানুষের। 18 বা 20 কোটি মানুষ আমরা যদি শিক্ষিত হই তাহলে একটা শিক্ষিত রাষ্ট্র হবে, সমাজ হবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবো। এবং আপনারা একটা কথা বলবো, আপনারা মন দিয়ে দেশকে ভালোবাসবেন, দেশের যাতে মঙ্গল হয় সেই কাজটা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার দর্শকের কাছ থেকে তাহলে বিদায় নিচ্ছি। দর্শক দেখছিলেন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন গুণী অভিনয়শিল্পী ফারুক আহমেদ। তার সঙ্গে গল্পে গল্পে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী দিন, অন্য কোনো অতিথি থাকবেন সাথে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখুন। গুড বাই।